তো শান্তি বাহিনী যখন উদ্ভব হয় এবং এটি একটি সশস্ত্র আন্দোলন বাংলাদেশ থেকে সেপারেট হওয়ার, আপনি বলছেন সন্তু লারমার বড় ভাই এম এন লারমা তার নেতৃত্বে এটাকে একটা কমিউনিস্ট একটা শাসিত একটি রাজ্য বা রাষ্ট্র বা এই ধরনের কিছু একটা স্বায়ত্তশাসিত অঞ্চল করার একটি প্রক্রিয়া। তো এটার মূলে কি ছিল যে আপনি বলছেন বাঙালিদের দ্বারা নিষ্পেষিত, তারা তাদের স্কুলগুলোতে বা তাদের প্রচারণাতে সেটি চালাতো। তো এই বাঙালিদের দ্বারা নিষ্পেষণের যে একটি প্রেক্ষাপট, একটি ন্যারেটিভ, এটা কি সাধারণ পাহাড়িদের মধ্যে জনপ্রিয় ছিল তখন? না, না, বাঙালিদের আসলে কি সাধারণ বাঙালিরা কিন্তু সাধারণ পাহাড়ির সাথে খুব একটা বেশি পার্থক্য নাই। এদের কিন্তু ২ জনের মধ্যে ভালো সম্পর্ক, খারাপ না। কিন্তু সম্পর্ক আচ্ছা। যে জটিলতা সৃষ্টি হয় সেটা হলো যারা একটু সচেতন, লেখাপড়া জানে, তারা যেভাবে চিন্তা করে যে না এভাবে না, বাঙালি আস্তে, আস্তে ঢুকে আমাদের মাইনরিটি বানায় ফেলবে। আমাদের এর বিরুদ্ধে লড়তে হবে এবং যেহেতু মানবেন্দ্র লারমা কমিউনিস্ট ভাবাপন্ন ছিল জন্যেই সে এইটা নিয়ে ট্রেনিং দিত লোকজনকে যে কিভাবে কম্বোডিয়া, ভিয়েতনাম, তারপর অন্যান্য যারা ওই সময়ের যে আন্দোলনের যে ৭০-এর দশকে এই ভাবধারাই কিন্তু তাদেরকে প্রশিক্ষণ দিছে। প্রশিক্ষণ দিয়ে একটা বাহিনী গঠন করছে। জি। তো এখন ওই তো এই যে একটা সশস্ত্র বাহিনী গঠন করা, এখানে তো অস্ত্রের দরকার হয়, জি, অর্থের দরকার হয়, এখানে একটা ব্লু প্রিন্ট লাগে, তাই না? কারণ একটি দেশের ভিতরে সীমারেখার ভিতরে আপনি একটি ওই দেশের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন যখন করবেন, রাজনৈতিক আন্দোলন না, সশস্ত্র আন্দোলন যখন করবেন, তো এই অস্ত্র, অর্থ, মদদ কোথা থেকে পেত? শান্তি বাহিনীর উদ্ভবের সময়ে তারা এটা কারা দিত? আচ্ছা, এটা তো আমি বললাম যে ১ম সোর্স হলো তারা রাজাকার ছিল এবং যখন তারা দেখলো যে মুক্তিযুদ্ধের পরে ইন্ডিয়ান আর্মি এবং বিএলএফ তাদেরকে হত্যা করতেছে ইনডিসক্রিমিনেটলি, তখন তারা জঙ্গলে পালিয়ে যায় এবং এইগুলো নিয়েই তারা থাকতো। তো এই যে হুম। অস্ত্র, প্রাথমিক অস্ত্র কিন্তু ওই রাজাকারের অস্ত্রগুলাই। কিন্তু পরবর্তীতে তারা কিন্তু ইন্ডিয়ার কাছ থেকে মানে অস্ত্র মানে আপনি বলতে চাচ্ছেন যেটি যেটি একটি বহুল টকড টপিক নাউডেজ, অনেকেই বলছেন যখন রাজাকারের প্রশ্ন আসে তখন অনেকেই বলছেন যে বাংলাদেশের যারা আদিবাসী বা উপজাতি বা যারা পাহাড়ি, তারা কিন্তু পাকিস্তানের পক্ষে ছিল ৭১ সালের যুদ্ধে। জি। তো আপনি কি সেটাকে ইঙ্গিত করছেন যে এই পাকিস্তানের পক্ষে থাকার সময়ে যে রাজাকার বাহিনী গঠন হয়, ওই রাজাকার বাহিনী গঠনের সময় যে অস্ত্রগুলো এই পাহাড়িদের হাতে থাকে সেটি সেটি আস্তে আস্তে এই শান্তিরক্ষা বাহিনীতে কনভার্ট হয়ে যায়? হ্যাঁ, শান্তি বাহিনীর ১ম অস্ত্রের সোর্স এইটাই। তাছাড়া কিছু, কিছু আচ্ছা। লাইসেন্সধারী আ বন্দুক ছিল। তারপরে ওরা আবার ওই যে শুয়োর-টুয়োর মেরে খায়, এর জন্যে তাদের আবার কিছু গাদা বন্দুক আছে। লোকালি মেড এরকমও আছে হুম, ওদের হুম। কাছে ছিল। যেগুলো আমি আচ্ছা। দেখেছিও পরে। তো ওরা এইগুলো নিয়েই সংগঠিত হয়েছিল। বাট ওরা তো ইন্ডিয়ার কাছ থেকে ওই সাহায্যটা তো পেত না। কারণ ইন্ডিয়াতেও কিন্তু বামপন্থী রাজনীতি এবং তাদের প্রাধান্য ছিল এবং ইন্ডিয়ান অনেকগুলো স্টেট কিন্তু এখনো আক্রান্ত। তো ওরা এইজন্যে হুম, মানবেন্দ্র লারমার সাথে একটা ডিসট্যান্সও ক্রিয়েট করতে, at the same time তাদের সাথে একটা মানে এটা তো একটা ওই গোয়েন্দা বাহিনীর কাজই তো এগুলো। এগুলোকে কিন্তু কোনো চান্সই তারা ছাড়ে না। সবসময় তাদের সাথে একটা ওয়ার্কিং রিলেশন এ থাকে। সেজন্য যেই শেখ সাহেব মারা গেছে তখনই কিন্তু তাদেরকে নিয়ে যায়। তাদেরকে বলছে তোমার সব রকম সাহায্য দিব, তোমরা লাগো এই সরকারের বিরুদ্ধে। এবং তখনই কিন্তু ৭৫ থেকে শুরু হলো। তারপরে জিয়াউর রহমান ক্ষমতায় আসলো। উনি ৭৬ থেকেই অ্যাক্টিভ হলেন এবং সেই সময় কিন্তু পাহাড়িদেরকে একটু স্পেসিফাই করার জন্যে ত্রিদিব রায়ের মা সম্ভবত বিনীতা রায় উনাকে অ্যাডভাইজার করেছিলেন। এবং হুম, ত্রিদিব হুম, রায় যখন চলে যায় তখন সে যাওয়ার সময় তার পরবর্তী রাজা ডিক্লেয়ার করে গেছে তার ছেলে দেবাশিস রায়কে। কিন্তু হুম, এইটারই হুম। জিয়াউর রহমান ঘটা করে একটা বিরাট করোনেশন হয়েছিল। একদম তলোয়ার দিয়ে একটা অনুষ্ঠান করে উনার কোনো অ্যাডভাইজার লেভেলে কেউ ওই অনুষ্ঠানটা আ প্রেসিডেন্টের প্রতিনিধিত্ব করেছিল। মানে সেই সময় খুব প্রচারও হয়েছিল এটা যে আ দেবাশিস রায় হলো এখন রাজা। তো এই যে এগুলো করে সে হুম, এখন ওই আপার ক্লাস বা ওদের মধ্যে যারা ক্ষমতাশীল তাদের সাথে জিয়াউর রহমান একটা দূরত্ব কমানোর জন্য এটা করেছিল। আর অন্যদিকে যেহেতু পাহাড়ের মধ্যে আমাদের আ বাঙালি লোকের সংখ্যা খুবই কম এবং ওরা যেভাবে যে আন্দোলনে চলে গেছে, পুলিশ ক্যাম্প অ্যাটাক করতেছে। তারপরে বাঙালিদের সাথে ব্যবহার খারাপ শুরু হয়ে গেছে। এইজন্যে উনি উনি চেয়েছিলেন যে এখানে যদি বাঙালিদেরকে আমরা ডেমোগ্রাফি চেঞ্জ করে দিতে পারি তাহলে অ্যা এইটাই আমাদের একটা সুবিধা দিবে এবং সেটা করার কারণেই কিন্তু এখনো এই অংশটা বাংলাদেশের অংশ আছে। জিয়াউর রহমানের ওই স্টেপটার কারণে। তখন কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে ওদের সম্ভবত ৩ একর জমি, ২ টা গরু, তারপরে সাপ্তাহিক রেশন, ঘর করার জন্যে হুম, হুম। মেটেরিয়াল এইগুলো দিয়েই কিন্তু এক জায়গায় সেটেলমেন্ট জোন করা হয় এবং তাদের নিরাপত্তার জন্যে আনসার বাহিনী গঠন করা হয়েছে ওদের মধ্য থেকেই এবং তারা প্রত্যেকদিন সেনাবাহিনী ক্যাম্পে
থেকে সন্ধ্যার আগে অস্ত্র নিয়ে যেত এবং পোস্টে পোস্টে ডিউটি করতো ওই সেটেলমেন্ট জোনের চারপাশ দিয়ে। এইভাবেই কিন্তু তারা নিজেদেরকে প্রোটেক্ট করতো এবং শান্তিবাহিনী যাতে যাতে তাদেরকে অ্যাটাক করতে না পারে। বাট শান্তিবাহিনী মাঝে মাঝেই বিভিন্ন সেটেলমেন্ট জোনে অ্যাটাক করতো এবং বাঙালিদেরকে প্রচুর বাঙালি মারা গেছে। এবং এটা ৮০-র দশকে ভূষণছড়া নামে একটা জায়গায় একটা বাঙালিও রাখে নাই, এরকম একটা ঘটনা ঘটছিল। ভূষণছড়া এটা বরকলের ওদিকে রাঙামাটির কাছে। তো মানে কতজন বাঙালি সেখানে হত্যাকাণ্ডের শিকার হয়? আমার তো মনে হয় যে ১০০০ খানেক ১,১২০০ এরকম, যাকে পেয়েছে ১,১২০০ এরকম। হ্যাঁ, এবং তারপরে আচ্ছা, পরবর্তীতে ওই হত্যাকাণ্ডটার নাম কি বললেন আপনি? আরেকবার বলবেন কি? ভূষণছড়া ম্যাসাকার বলে এটাকে। তো এরকম আচ্ছা, কিন্তু আচ্ছা। অনেক হয়েছে। সেনাবাহিনীর একটা কোম্পানির উপর আক্রমণ করে প্রায় সবাইকে মেরে ফেলছিল, এরকমও ঘটনা ঘটছে ওই সময়টায়। তারপরে তো ক্যাম্প স্থাপন করা শুরু হলো এবং আর্মি অর্গানাইজ হয়ে তখন কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন এটা শুরু হয় তখন আর কি। তো এই যে পাহাড়িরা যেভাবে সংগঠিত ছিল, তাদের সাথে আমাদের যুদ্ধটা ছিল শান্তিবাহিনীর সাথে হচ্ছে অস্ত্র নিয়ে যুদ্ধ, আর সাধারণ মানুষের সাথে কনফিডেন্স বিল্ডিং এর জন্য ছিল একটা প্যাসিফিকেশন প্রোগ্রাম, তাদেরকে সব রকমের সাহায্য সহযোগিতা করা, ভালো ব্যবহার করা। এইগুলোর মাধ্যমেই আমরা আমাদের অর্ডার এরকম ছিল যে তাদের সাধারণ পাহাড়িদের মন জয় করো। বাট এটা তো মেইনলি এটা রাঙামাটি খাগড়াছড়ি এলাকায় ছিল হচ্ছে এর ব্রিডিং সেন্টার এবং এখানেই তারা অ্যাক্টিভ ছিল। বাট তাদের ক্যাম্প ছিল না বাংলাদেশের মধ্যে, এরা ভারতের মধ্যে ক্যাম্প ছিল এবং ওখান থেকে তারা এসে আমাদের ছোটোখাটো অ্যাম্বুশ করতো আর কি। বাট ল্যান্ড কোনোদিন তারা ১ ইঞ্চি জায়গা দখল করে রাখতে পারে নাই। তো এইভাবেই চলতেছিল আর কি।